প্রধান উপদেষ্টার প্রেস সচিব সম্প্রতি জানিয়েছেন প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু রাজনৈতিক দলগুলো আস্থা পাচ্ছে কি এই বক্তব্যে? না, আস্থা পাচ্ছে না। আর এই ভদ্রলোক আসলে আজকে ওনার আরেকটা কথা শুনে আমার মনটাই খারাপ হয়ে গেল। উনি আজকে দেখছেন কি আজিজ ভাই, উনি বলছেন যে যদি জেলে যেতে হয় তাহলে আমি কি হাই কমোড পাবো? এখন এই যে জাস্ট আজকে দেখলাম যে আসছে কথাটা, তো হঠাৎ করে এরকম জেলে যাওয়ার কথা ওনার চিন্তার মধ্যে এলো কেন? দুই নম্বর হলো যে আমাদের দেশে একটা কথা আছে যে শনিতে শনি টানে, এবং দেখবেন যে শেখ হাসিনা পালানোর আগেই ওনার মুখ দেখলে বারবার ঘন ঘন বের হতো আমি পালাবো না, বঙ্গবন্ধু কন্যা কখনো পালায় না। তারপরে উবায়দুল কাদের সাহেব বলছে যে আমি পালাবো না, কখনো পালাবো না, যদিও পালাই মির্জা ফখরুলের বাড়িতে পালাবো। এবং যখন ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন বিশ্বাস করেন মানুষ ওই যে কথাগুলো বলছে না, অনেকের সন্দেহ যে উনি আসলে মির্জা ফখরুল সাহেবের বাড়িতে পালিয়েছে, থাকতে পারে, এবং সবাই খোঁজাখুঁজি করছে। মানে এখন এতে চিন্তা করেন মির্জা ফখরুল সাহেবের মতো মানুষ ভীষণ রকম সাইকোলজিক্যালি একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছে। এখন এই যে ভদ্রলোক যে হঠাৎ করে বললেন যে আমি ওখানে যাব, আমি কি হাই কমোড পাবো কিনা, তো এটা কেন বলছে কি বলছে আমি জানি না। তো এই কথার সঙ্গে ঘোষিত সময় যে নির্বাচন হবে এ দুটো মিলে না। মানে আপনি সঠিক সময় নির্বাচন করবেন, সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর করবেন, আমরা আপনাকে সংবর্ধনা জানিয়ে ইউনূস সাহেব সহ তাদের সবাইকে সংবর্ধনা জানিয়ে তাদেরকে বিদায় দেব, এবং একটা ভালো নির্বাচন করার জন্য যেভাবে অতীতকালে আমরা যেমন জাস্টিস হাবিবুর রহমান, তারপর শেষে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব, তাদেরকে খুবই সম্মান করেছি আমিষ তো এভাবেও এই সরকারের সাথে যারা কর্তা ব্যক্তি তাদেরকে করব। এখন এই সরকারে যারা কর্তা ব্যক্তি, কেউ ফাঁসির স্বপ্ন দেখছে, কেউ বলতেছে ফাঁসির দড়ি ঝুলতেছে আমাদের সামনে, কেউ বলতেছে যে আমি যদি জেলে যাই সেখানে বদনা পাবো কিনা, সেখানে আমি হাই কমোড পাবো কিনা, এই জিনিসগুলো তো আমরা আসলে শুনতে চাই না। ফলে সরকারের পক্ষ থেকে যে কথাবার্তাগুলো বলা হচ্ছে, দে আর মেকিং এ হিউজ কনফিউশন, প্রচুর বিতর্ক তারা তৈরি করছে নিজেরা নিজেরা। এবং সেই বিতর্ক একটা হলো প্রকাশ্য আর একটা হলো অপ্রকাশ্য। এর ফলে কি হলো, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে স্বাভাবিক ঐক্য আমাদের এই দেশে, এই ঐক্যগুলো নষ্ট হয়ে গেছে, ভীষণ রকম ঐক্য নষ্ট হয়ে গেছে। আপনি চিন্তা করেন যে প্রত্যেকটা রাজনীতিবিদদের মধ্যে যে একটা সাইকোলজিক্যাল অ্যানার্কি যাচ্ছে, একটা মানসিক অশান্তি। আপনি চিন্তা করেন ঢাকাতে সালাউদ্দিন সাহেব ঢাকাতে যেখানে একটা দলকে রিপ্রেজেন্ট করতেছে, ওখানে গিয়ে কক্সবাজারে গিয়ে এনসিপির যারা নেতৃবৃন্দ তারা তাকে বলতেছে এই হলো আন্ডারওয়ার্ল্ডের ডন। তো আগে তো কক্সবাজারের ডন ছিল না, এই বেচারা যখন ঢাকা শহরে আছে তারপরে বলছে যে এখানে ইয়াবা যত চোরাকারবারি আছে এগুলোর সাথে সে জড়িত, এখানে যত চিংড়ির ঘের আছে সেই চিংড়ির ঘের থেকে সে চাঁদা খায়, আগে বদি ইয়াবা ব্যবসা করতো, এই সব কিছুর গ্র্যান্ড ডন, একেবারে সবচেয়ে বড় ডন হলো সালাউদ্দিন সাহেব। তো এই কথা যখন সালাউদ্দিন সাহেব এখানে শুনেন, বিশ্বাস করেন যে একজন শিক্ষিত সম্ভ্রান্ত মানুষের মনে কি ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়। আমার কাছে মনে হয় না যে একটা স্বাভাবিক অবস্থায় কোনো রাজনৈতিক প্রতিপক্ষ কারো বাড়ির সামনে গিয়ে এই ধরনের কথাবার্তা বলবে, এটা ইচ্ছা করে একটা এনার্কি তৈরি করা হচ্ছে। ফলে যা হবার তাই হলো, কক্সবাজারে তাদের যারা গেলেন তাদের সমাবেশগুলো পণ্ড করে দেওয়ার জন্য ভাঙচুর হলো, সারা দেশ দেখলো। তারপরে শেষে আবার যখন চকরিয়াতে আসতে হইলো সেখানে আবার আর এক দফা ভাঙচুর হলো। এরপরে সালাউদ্দিন সাহেব আর দুঃখ করে বললেন যে যেন ভাঙচুর না হয়, আমি পুরো সময় ব্যস্ত থেকেছি। তো দেখেন, যেখানে আমরা এখন সংস্কার নিয়ে ব্যস্ত থাকব, ইলেকশন নিয়ে ব্যস্ত থাকব, সেখানে গোপালগঞ্জে আজ ট্যাঙ্কের মধ্যে কে ঢুকলো, ট্যাঙ্কের বাইরে কে ঢুকলো, কে দৌড় দিল, নৌবাহিনীর কটা ওখানে স্পিড বোট টহল দিল, আবার তাদের সাথে কয়টা নৌকা বাইজ দিল, এই জিনিসগুলো এখন আমাকে দেখতে হচ্ছে। আসলে আমরা তো এগুলোর জন্য প্রস্তুত না, আমাদের মেন্টালি ইউনূস সাহেব আসছেন, আমরা যেন একেবারে আকাশের চাঁদ পেয়েছি এবং মনে করেছি এই লোকটা একটা লক্ষ্মী মানুষ, যেখানে হাত দিচ্ছেন সারা জীবন সেখানে সোনা ফলেছে, একজন সফলতম মানুষ, সারা বিশ্বে তার এত মর্যাদা, অলিম্পিকের মাঠ থেকে শুরু করে সে বার্সেলোনা ক্লাব, মেসি, লিওনেল মেসি থেকে শুরু করে রোনালদো, আমাদের স্বপ্নের পুরুষ যারা আছে তারা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বুক মিলায়, হাত মিলায়, তাদের জার্সি বিনিময় করে।
তেমন একটা মানুষ যখন আমাদের রাষ্ট্র ক্ষমতায় এলো, আমাদের স্বপ্নটা যে কোথায়, আপনাকে মানে হঠাৎ করে ঘুম থেকে উঠে যদি দেখলাম যে আকাশে পূর্ণিমার 4টা ঘরের মধ্যে চলে আসছে, আমাদের উনি 8 তারিখে যখন ক্ষমতা নিলেন আমাদের আসলে অনুভূতিটা ছিল ওই রকমই। কিন্তু অল অন এ সাডেন কি হচ্ছে, সব এলোমেলো হয়ে যাচ্ছে, একটার সাথে একটা প্যাচ লেগে যাচ্ছে, এই বিভিন্ন মানুষের সাথে ওনার ঝগড়া লেগে যাচ্ছে। এর সাথে মানে এখন আমাদের যে পূর্ণিমার চাঁদ এখন আমরা ওনার মুখের মধ্যে দেখেছিলাম, এখন আমরা আমাবস্যার চাঁদ খুঁজতেছি চারিদিকে, একেবারে একটা উজ্জ্বল শ্যামবর্ণের একটা আমাবস্যার চাঁদ কখন আকাশে এসে আমাদেরকে বারবার বলতেছে আয় আয় আয়। তো এই যে একটা অস্থির অবস্থা সারা বাংলাদেশে চলছে, প্রত্যেকটা মানুষের চিন্তা, প্রত্যেকটা মানুষের কর্ম, চেতনা, স্বপ্ন, প্রেম, ভালোবাসা, খাওয়া দাওয়া সব কিছু এলোমেলো হয়ে গেছে। মহিলারা রান্না করতে গিয়ে যে দেখেন যে মাছে ঠিকমতো লবণ দিচ্ছে না, মন খারাপ। বাজারে যাচ্ছে, মানে ভাত রান্না করতে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে আগের যে কোনো সময় সে দ্বন্দ্ব সংঘাত দেখেছে। গত কয়েক মাসে এমনি তেমন একটা বিয়ে থার অনুষ্ঠানও হয় না। আমি তো দেখি যে বিভিন্ন জায়গাতে যে বিয়ের দাওয়াত পেতাম রেগুলারলি, গত কয়েক মাস যাবত বিয়ে থার দাওয়াতও পাচ্ছি না। তো এই যে খা খা করছে, মানুষের প্রেম ভালোবাসা পর্যন্ত উঠে গেছে এই বর্তমান সময়টাতে। আজকে দেখলাম একজন ব্যবসায়ী, হামিম গ্রুপের মালিক মিস্টার এ কে আজাদ, তো খুবই সফল একজন ব্যবসায়ী, যার কোম্পানিতে অলমোস্ট 50,000 লোক চাকরি করে, সমকাল, একটা টেলিভিশন আছে, নিউজ 24। তো তিনি বললেন যে আমার ব্যবসায়িক জীবন 40 বছর, এই 40 বছরের ব্যবসায়িক জীবনে আমি এখন এই সময়টাতে যে বিপদে পড়েছি, এমন বিপদ আমি কোনো দিনে পড়িনি। তো ওনার মতো মানুষ আসলে এই কথা বলার নয়। এর কারণ হলো টাকা পয়সা উপার্জন করে তারা একটা স্ট্যাটাসের পর্যায়ে পৌঁছে গেছে। এরা সবসময় করে কি, 10 টাকা থাকলে 100 টাকা শো আপ করে। তো সেই 100 টাকা শো আপ করার মানুষ যখন বলছে যে আমি দরিদ্র হয়ে গেছে, আপনি বুঝতে পারেন যে সে তার দেয়ালে পিঠ ঠেকে গেছে। তো এই অবস্থাতে যমুনার ভিতর থেকে বাইরে থেকে যা কিছু হচ্ছে, আর যা হোক, আমি এর মধ্যে ভবিষ্যৎ কল্যাণের কোনো মানে যাকে বলা হয় ইঙ্গিত আমি পাচ্ছি না, বরং চারিদিক থেকে মনে হয় অজানা শঙ্কা, অজানা ভয়, অজানা আতঙ্ক, চারিদিকে কেমন যেন একটা খাবলা খাবলা অবস্থা হয়ে গেছে। সব মিলিয়ে মানসিক অশান্তির মধ্যে, মানে যার সাথে কথা বলি প্রত্যেকটা মানুষের মধ্যে কেবল অশান্তি আর অশান্তি। তো এখানে আসলে কি বলবো, আমি এর বাইরে তো আর কিছু বলার দেখতেছি না। এবং রাজনীতিতেও যে আমরা খুব একটা স্বস্তি দেখছি তাও কিন্তু না। আমরা গোপালগঞ্জ থেকে কক্সবাজার, আমরা যদি রাজনীতির বিষয়টা বুঝতে চাই, আমাদের জন্য অশনি সংকেত অপেক্ষা করছে কিনা, আবারও কেন সংঘর্ষের রাজনীতিতে জড়াচ্ছি আমরা? এখন সংঘর্ষের রাজনীতিতে আমরা আলটিমেটলি তো জড়িয়ে গেছি। আপনি দেখবেন মারামারির কথাগুলো মানে যাকে বলে সূত্র আছে, যেমন কুমফু করে, ক্যারাত করে। এখন দুটো কাউকে একটা ঘুষি দেওয়ার আগে অনেক হু হা ফু ফা কুংকাং অং শব্দগুলো করে না, মানে এ হলো শরীরে এসে শক্তি যোগায়। জোরে একটা ব্লো, একটা ঘুষি মারার আগে হাতে তার এনার্জি আনার জন্য সে ইচ্ছা মতো গালাগালি করে। তো যখন মানে মেঘ হবে তার আগে মানে গুড়গুড় আওয়াজ হয়, বজ্রপাতের আগে বিদ্যুৎ চমকায়। এখন রাজনৈতিক অঙ্গনে দেখবেন যে অশ্লীলতাগুলো এসছে, যে গালাগালগুলো আসছে, যে পরস্পরকে ছোট করার যে যাকে বলা হয় অভ্যাসগুলো আসছে, এটা আমাদের রাজনীতিতে কখনো ছিল না। ডক্টর মোহাম্মদ ইউনূস, তারেক রহমান, বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মানে ওনাদের মতো মানুষদেরকে নিয়ে সমাজে কেউ কটূক্তি করবে, বাজে কথা বলবে, এটা আজ থেকে 11 মাসে আমরা কল্পনাই করতে পারতাম না। কিন্তু সেটা এখন হচ্ছে, এবং হচ্ছে মানে কি, এত জঘন্যভাবে হচ্ছে যেটা আমাদের বাঙালি সমাজ ধারণ করতে পারছে না। ইট মিনস এই যে তারা শক্তি সঞ্চয় করছে, তারা মারামারি করতে চায়, তারা ঘুষাঘুষি করতে চায়, তারা একে অপরের নাক ফাটিয়ে দিতে চায়, এবং ওটার একটা পূর্ব লক্ষণে হলো এখন তারা মুখ চালাচ্ছে, এবং মুখ চালানোর দ্বিতীয় স্তরে গিয়ে তখন তারা হাত চালায়। এবং এই বিষয়ে কিন্তু এনসিপির নেতা সার্জিস আলম যেমনটি বলেছে, কথার লড়াই হতে পারে, গায়ে হাত দেয়া ফ্যাসিবাদী চরিত্র। এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যকে সমর্থন করে বলেছে তিনি সত্য উদ্ঘাটন করেছে কক্সবাজার ইস্যুতে। ওটাই মানে যা কিছু হচ্ছে এখন কক্সবাজারে, ওই কথাটা গিয়ে কক্সবাজার বলতে হবে কেন? তাদের হাতে যদি তথ্য প্রমাণ থাকে, সালাউদ্দিন সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা, জাতীয় নেতা, বিএনপির এখন সম্ভাব্য মহাসচিব, তার ব্যাপারে আপনার অভিযোগ থাকতেই পারে। যেহেতু আপনিও একটা জাতীয় নির্বাচন, এনসিপি, সার্জিস বা যারা আছেন তারা অভিযোগ করতে পারে। ঢাকাতে একটা সংবাদ সম্মেলন করতো যে এই যে মিস্টার সালাউদ্দিন, তিনি এই কয়টা ওই জায়গা থেকে এত টাকা ঘুষ নিয়েছেন, এই অভিযোগ আমাদের কাছে আছে। এই কয়টা গরু চুরি হয়েছে গত 6 মাসে, এই গরু চুরির থেকে এত টাকার কমিশন মিস্টার সালাউদ্দিনের অমুক অমুক অ্যাকাউন্টে আসছে। এই কয় পিস ইয়াবা
এত কোটি ইয়াবা এখানে পাচার হয়েছে, ইয়াবার এই কোটি টাকা থেকে এত টাকা সালাউদ্দিন সাহেবের আসছে, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তারা ডাকাতি বলতে পারে। এই কথাই কিন্তু কক্সবাজারে বলতে তাদের বলার দরকার ছিল না। কক্সবাজারে যাওয়া মানে ওখানে একটা এনার্কি তৈরি করা। জনাব গোলাম মাওলা রনি, আপনি বলতে চাইছেন কি যে এনসিপি তাহলে ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের বক্তব্য দিচ্ছে? এখানে আমি ঠিক তাদেরকে কোনো ব্যাপারে ব্লেম করতে চাচ্ছি না, যেহেতু যুবক তারা। এখানে দুটো ব্যাপার, প্রথমত হলো দুটোই হতে পারে, তারা না বুঝে বলতে পারে, আবেগ বশবর্তী ওখানে গেছে। এখন সব তো রাজনৈতিক দলগুলোর একটা প্রতিপক্ষ থাকে, সালাউদ্দিন সাহেবের প্রতিপক্ষ আছে, তারা হয়তো এই কথাগুলো তাদেরকে বলার জন্য প্রলুব্ধ করেছে, বলেছে, বা তারা এটা শুনে দেশপ্রেমে খুব মানে যাকে বলা হয় ইয়াং ছেলে, তাদেরকে বলছে এই দেখেন এই জায়গা সালাউদ্দিন সাহেব দখল করেছেন, এই যে দেখেন যত সমুদ্র সৈকতে হোটেল মোটেল জোনের যত প্লট আছে এই সব প্লট সালাউদ্দিন সাহেবের। এই কথা শুনে তাদের মাথা খারাপ হয়ে গেছে, সে হয়তো একটা কথা বলে ফেলেছে। কারণ পরিকল্পনা করে যদি তারা কিছু বলতো, তাদের তো সেরকম ধরনের প্রস্তুতিও থাকতো। আমরা তো দেখছি তাদের রেস্কিউ করতে রাষ্ট্রীয় বাহিনী শেষ পর্যন্ত যাচ্ছে। না, এখানেও মানে খুবই একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ে গেছে। আমি দেখলাম যে ধরুন ওনারা 10-12 জন যাচ্ছেন, লোক আসতেছে 200-300, কখনো কখনো অবশ্য দক্ষিণবঙ্গে যেখানে গেছে, বরগুনা ঠরগুনা, এখানে বেশ ভালো লোক হয়েছে, কক্সবাজারে ভালো লোক হয়েছে। এই যে অল্প অল্প লোক হচ্ছে, আর যত লোক তাদের সমাবেশে উপস্থিত আসছে, মিলিটারি, বিজিবি, পুলিশ, এদের সংখ্যা অনেক অনেক বেশি। এবং দুর্ভাগ্যজনক হলো সত্যি যে এখানে সেনাবাহিনীর যে আর্মার ভেহিকেলগুলো রয়েছে, ওই যে 8-10 চাকার যে বড় বড় গাড়িগুলো আছে, সেটা চারিদিকে একটা যুদ্ধদেহী একটা ভাব। তো এইরকম রাজনীতি তো আসলে রাজনীতির স্বাভাবিক গতি প্রকৃতি না। আসলে সরকারি প্রোটোকলে, রাষ্ট্রীয় প্রোটোকলে সব কিছু করা সম্ভব, কিন্তু কোনো অবস্থাতেই রাজনীতি করা সম্ভব না। সেই কাজটাই তারা করার চেষ্টা করছেন। এটা আসলে সব ফলাফল ভালো হবে না। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব এম এ আজিজ। আমরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আসলে আশাবাদ হতে পারি কি যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে? ধন্যবাদ আপনাকে। দেখেন, রনি ভাই অত্যন্ত পণ্ডিত লোক, তিনি অনেক কিছু বলে ফেলেছেন। আমি তার সূত্র ধরে আমি কিছু কথা বলি। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে সারা বিশ্বব্যাপী কিন্তু খুব বিখ্যাত ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি। তিনি আপনার নোবেল পিস প্রাইজ পেয়েছেন, এবং তিনি সারা পৃথিবী জুড়ে তিনি বক্তৃতা করে, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের বক্তৃতা শোনেন এবং তাকে পয়সা দিয়ে। তো এখন আপনি দেখেন যে অবস্থা, আপনি দেখেন উনি দেশে গেলে আপনি দেখেন আপনার প্রথমে আমেরিকার সাথে ট্রাম্প যখন ক্ষমতা আসলো, তার সাথে সম্পর্কটা খুব খারাপ গেল। সে ইলন মাস্কের সাথে আপনার সখ্যাতি তৈরি করলো। তার স্টারলিংক কিন্তু বাংলাদেশে এখন চালু হয়েছে, কিন্তু ইলন মাস্কের সাথে ট্রাম্পের সম্পর্ক খারাপ হয়ে গেছে। এখন ইউনূস সাহেবের কথাও ট্রাম্প শোনে না। আপনি দেখেন পোশাক শিল্প, আমাদের যত এক্সপোর্ট হয় 80% হচ্ছে পোশাক খাতে। এখন পোশাক খাতে ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এরা এটাকে 20% করে নিচ্ছে, সুদ, ইন্টারেস্ট, কর। আমাদের কিন্তু ওইটাই রয়ে গেল। আবার শোনা গেল 35%ই রয়ে গেল। এখন শোনা যাচ্ছে এটাকে নাকি কি করার জন্য গোপন চুক্তি হয়েছে। চুক্তিটা কি হয়েছে আমি তো বুঝি না। চুক্তি তো হইতে পারে, কারণ সম্পর্ক করার জন্য হয়তো গোপন চুক্তি হয়েছে। এই চুক্তির ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখেন, ইতিমধ্যে যেটা নিয়ে তোলফাড় হয়েছিল, যেমন নিউমারিং কন্টেইনার টার্মিনাল, সেটা কিন্তু দিয়ে ফেলছে। নেভি চালাবে 6 মাস, এরপরে ইউএর কোম্পানি নিয়ে যাবে। তারপরে করিডোর নিয়ে, ওইটা মূলত আমেরিকান কোম্পানি, আমেরিকান কোম্পানি, হ্যাঁ। তারপরে আপনার করিডোর নিয়ে চালু হয়েছিল, হতে পারে সেটাও, কারণ করিডোর তো আমেরিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি কিন্তু আজ থেকে 10 বছর আগে আমি 5-6টা স্টোরি লিখছিলাম। আমি চিটাগাং হিল থেকে একদম পর্যন্ত, শেরপুর পর্যন্ত পাহাড় দিয়ে হেঁটে আমি তথ্য সংগ্রহ করছি। সনাতন ধর্মের সবাই খ্রিস্টান হয়ে গেছে, 95% খ্রিস্টান হয়ে গেছে। জিয়াউর রহমানের সময় যে রিসেটেল করছিল, এগুলো মুসলমান রয়ে গেছে। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে কোনো ওয়ার্ড নাই ওখানে। ওই সময়ই দেখছি 10 বছর 15 বছর পাদ্রীরা এসে বসে আছে আমেরিকান, এবং নানান রকম বেনিফিট দিয়ে সব সনাতনী ধর্মের লোক সব খ্রিস্টান বানায় ফেলছে। তো এই জন্য আরাকান, আমাদের 3টে হিল ডিস্ট্রিক্ট, ওদিকে তিব্বত, মিজোরাম, ওই অঞ্চল নিয়ে একটা রাষ্ট্র হবে আলাদা। এটা তখনই আমি বের করছি। এবং সম্প্রতি জাতিসংঘের কার্যালয় খোলা নিয়েও পক্ষে বিপক্ষে আমরা নানা রকম দৃষ্টিভঙ্গি এবং বিতর্ক বলছি। এখন ধরেন এই জন্য এটা। আরেকটা হচ্ছে শেখ হাসিনাও কিন্তু বলছে
যে আমাদের যদি সেন্ট মার্টিন দ্বীপ দিতাম তাহলে আর ক্ষমতা ছাড়তে হতো না। এখন ওটা তো খালি করে রাখা হয়েছে, পর্যটন বন্ধ। এখন ওটার জন্য চুক্তি হয়েছে কিনা কেমন? সরকার অন্তর্বর্তীকাল সরকার তো পরিষ্কার থাকতে হবে। একটা চুক্তি করলে উনি অন্তর্বর্তীকালীন সরকার, উনি তো নির্বাচিত সরকার না। একটা চুক্তি করলে ওটা বলবে না, প্রকাশ করবে না, জানি না তো আমরা। তো এরপরে আপনি দেখেন ওনার দুর্গতিটা দেখেন, উনি ফ্রান্সে যেতে চাইছে, ফ্রান্সের প্রধানমন্ত্রী কয়ে দিছে যে তোমার সাথে ভাই দেখা করার সময় নেই, আমার দেখতেও পারবো না। তারপরে ধরেন কাতারে যাইতে গেছে, না করে দিছে। ব্রিটেনে যায় তো কি পরিমাণ অপমান হয়ে গেল। তো এখন তো উনি বিদেশেও গ্রহণযোগ্য হচ্ছে না। আমি যখন তিনি ক্ষমতায় নেয় আমি কিন্তু খুবই খুশি হয়েছি। আমি তখন তার পক্ষে টকশোতে কথা বলেছি। আমি বলেছি সে বাংলাদেশের সম্পদ। কারণ ভারতের যে নোবেল প্রাইজ উইনার অমর্ত্য সেন, তার ভারতেশ্বরী হোমসে 10 ছটাক জায়গা নাকি বেশি তোলা আছে, তার বাড়ি তার পাশে। সুয়োমোটো ভারতের কোর্ট সুয়োমোটো তাকে চিঠি দিছিল, তাকে ওটা ভ্যাকেট করার জন্য। সুয়োমোটো চিঠি দিয়ে বলছে যে না, সে ন্যাশনাল সম্পদ, তাকে ডিস্টার্ব করা যাবে না, সে রয়ে গেছে। আর আমাদের কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে শেখ হাসিনা কিন্তু 6 তলায় হাঁটায় উঠেছে, 6 তলায় নামাইছে। এটা আমার খুব কষ্ট লাগছে। আমাকে ইউনূস সাহেব জাতীয় সম্পদ, তাকে তো রাষ্ট্র ব্যবহার করতে পারতো। হ্যাঁ, আমি তার জন্য লিখেছি, তার জন্য টকশোতে কথা বলেছি, লেখা আছে, আমার ডকুমেন্ট আছে। কিন্তু এখন আমি দেখতেছি সে এখন জাতির বোঝা হয়ে গেছে, এখন গোপনে গোপনে কাজ করতেছে। আপনি দেখেন এখন যেটা হয়েছে, আপনি যেটা ছাত্রদের কথা বললেন, আমার কিন্তু ওই গণফোরামের মন্টু ভাইয়ের কথা মনে পড়লো। মন্টু ভাই এবং 3 জন যদি ওই এনএসএফকে দৌড় না দেওয়াইতো, তাহলে কিন্তু এ দেশে 69-এর গণঅভ্যুত্থান হতো না, দেশে মুক্তিযুদ্ধের দিকেও আগাইতো না। তো সুতরাং এখন তো এই যে এনসিপি, রনি ভাই খুব ভদ্রভাবে বললো, আমার তো মনে হয় তাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে ব্যবহার করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে, তাদের মুখে কোনো লাগাম নাই। আমার কথা হচ্ছে, গণঅভ্যুত্থানের পরেও আমাদের এরকম অস্থিরতা কেন দেখতে হচ্ছে? অস্থিরতা তো স্থিতিশীলতা থেকে, গণঅভ্যুত্থানের পরও আমরা কেন অস্থিরতা দেখছি? স্থিতিশীলতা থেকে আসলে কত দূরে আমরা? দেখেন, আমরা স্বাধীনতা যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। এখনো বৈজ্ঞানিকভাবে কত শহীদ, কত প্রকৃত মুক্তিযোদ্ধা এখনো তথ্য নাই। এই সরকারও শহীদকে পুঁজি করে রাষ্ট্র চালাচ্ছে। কতজন শহীদ হয়েছে প্রকৃত তালিকা নাই। কিন্তু আজকে প্রথম আলোর লিড হয়েছে, সরকারের এ পর্যন্ত 884 জন আপনার শহীদ হয়েছে, এইটা বেরোইছে। এবং ইয়েতে দেখা গেছে, মানে খাতোয়ারি দেখা গেছে যে সবচাইতে শহীদ হয়েছে শ্রমজীবী মানুষ, তারপরে হলো ছাত্র, হ্যাঁ, তারপরে অন্যান্য। তো যাই হোক, এটাও নাই। আবার শহীদের চিকিৎসা কিচ্ছু নাই। আবার চিকিৎসার জন্য ছাত্রদের কেউ দায়িত্ব ছিল, টাকা উঠেছিল, সেই টাকারও কোনো হিসেব নেই, হতিস নেই, আমরা জানি না। টাকা যে বাঁচা ছিল, ওই টাকা কোথায় গেল, নাই। আবার সরকারের আপনি দেখেন, আমি যেটা বললাম যে এই ছাত্ররা এনসিপি করলো, তারা আপনার নূতন বন্দোবস্ত করবে। বন্দোবস্ত তো আমি দেখি যে উচ্ছৃঙ্খলতা শুরু হয়েছে, এবং 52 সাল থেকে ছাত্র আন্দোলন হয়েছে, কেউ এত বিতর্কিত হয়নি। এরা এত বিতর্কিত। এখনো তার ভাষা, যে জায়গায় যে পদযাত্রা নিয়ে যে ঝামেলা করলো, এখন পরপর 2টে জায়গায় তো আসলে ধাওয়া খাইলো। হ্যাঁ, জীবন তারা দেয় নাই। গোপালগঞ্জে 5 জন তো আপনার আর্মি পুলিশ গুলি করে মেরে ফেলছে, তাদের ময়না তদন্ত হয়নি, তাদেরকে দাফন করা হয়েছে। আবার শোনা যাচ্ছে তাদের তোলা হবে ময়না তদন্তের জন্য। আবার কক্সবাজারে যাবে, সবাল কথা বললো। এখন তো পলিটিক্যাল পার্টি, তাদের তো কথা বুঝ করে করতে হবে। এখন ধরেন যদি প্রত্যেক টাকা যায় এইভাবে, যদি সেই আমি যে বললাম না, গণফোরামের মন্টু ভাইয়ের মতো যদি ধাওয়া দিতে থাকে, এরা ধারায় থাকতে পারবে? মানুষ কয়জন, কয় জেলায় কয়টা করে এনসিপির সদস্য আছে, সব তো শোনা যায়, জনশ্রুতি আছে। তারা বাড়ায় 30 জন, সাথে যুক্ত হয় আরো আপনার 100 জন, বাইরের থেকে সাপ্লাই দেওয়া হয় লোক। তো এইভাবে তো ধমক দিয়ে তো পলিটিক্স করতে পারবে না। আমার কথা হলো, পলিটিক্সে মোকাবেলা করেন পলিটিক্স দিয়ে, ব্যক্তি সমালোচনা যাবেন কেন? ব্যক্তি সমালোচনা তাহলে নতুন বন্দোবস্ত কি? আগেও তো শেখ হাসিনা যারে তারে সমালোচনা করতো, এই জন্য তাকে তো বিদায় করা হয়েছে, জীবন দিয়ে বিদায় করা হয়েছে। সেই পলিটিক্সই যদি থাকে, হ্যাঁ, তাহলে আর এই 5ই আপনার অগাস্ট এত জীবন দেওয়া হলো কেন? আবার ধরেন আপনি বলছিলেন
যে মানবাধিকার কমিশনের অফিস দিছে, ধরেন অফিস দিছে, এটার দুইটা দিক আছে। মানবাধিকার কমিশন আসছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন যে ভূমিকা দেখা যাচ্ছে তাতে প্রত্যেকটা স্টেপ নেবে এবং প্রত্যেকটা মানবাধিকার কমিশন আপনার সবগুলোকে ভেটিং দিয়ে দিবে, বলবে ঠিক আছে, এটাই ঠিক, এটাই ঠিক। তাই উনি তার কথা বলে যাবে, কারণ ট্রাম্পের কথা তো মানবাধিকার কমিশন, জাতিসংঘ তো শুনবে। এখন যদি প্রকৃতপক্ষে মানবাধিকার কমিশন যদি বলে, এই যে 884 জন আমাদের প্রজ্ঞাপন দিয়ে বলছে যে 844 জন শহীদ হয়েছে, 5ই অগাস্ট এই দেশে শেখ হাসিনা পালায় গেছে, কিন্তু জাতিসংঘর যে মানবাধিকার কমিশন রিপোর্ট দিচ্ছে সেটা 15 তারিখ পর্যন্ত। তাহলে কি 1400 জন যে মারা মানবাধিকার কমিশন বলছে, তাহলে কি এই 884 বাকিটা কি পরেরটা? এই প্রশ্ন যদি উঠায় কি জবাব দিবে? এই প্রশ্ন তো উঠাতে পারে। মানবাধিকার কমিশন যদি এই প্রশ্ন না উত্থাপন করে, তাহলে বুঝবো মানবাধিকার কমিশন এইটা আইনে বসানো হয়েছে, ধরেন এই চুক্তিটা করছে, কার সাথে কথা বলছে, ঐক্যমত্য কমিশন হয়েছে, একটা বিদেশি অর্গানাইজেশন ঢুকাই দিলেন, অনেকেই খুশি হইতে পারে। ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। গোলাম আল্লাহ রনি, একই বিষয়ে আপনার কাছেও জানতে চাই যে জাতিসংঘের কার্যালয় খোলা নিয়ে আমরা এত বিতর্ক কেন দেখছি, হঠাৎ করে প্রয়োজনীয়তা কেন পড়লো? এখানে মূল ব্যাপার হলো যে জাতিসংঘ মানবাধিকার কমিশন ইকুয়াল রাইট, মানে সম অধিকার, নারী পুরুষের সম অধিকার তারা চায়। তারপরে তারা যে কোনো হত্যাকাণ্ড থেকে শুরু করে যা কিছু আছে, আপনার আমাদের যে পার্বত্য চট্টগ্রাম হিল ট্রাক্স এলাকাতে যা কিছু ঘটে, এই ব্যাপারেও তারা সবসময় বলে যে না, পাহাড়ি বাঙালির মধ্যে আমরা যা কিছু করছি সেখানে ওদেরকে, পাহাড়িদেরকে আলাদা সুযোগ সুবিধা দিতে হবে। এবং ওখানে আমাদের সেনাবাহিনী যে কর্মকাণ্ড করছে পাহাড়ি এলাকাতে, সেই বঙ্গবন্ধুর জমানা থেকে, এখন তারা বলবে যে না, ওখানে সেনাবাহিনী উড্ডু করে নিয়ে আসো, ক্যান্টনমেন্ট থাকবে না। মানবাধিকার কমিশন, এবং দেখেন মানবাধিকার কমিশনগুলো তো এই অফিসটা তো গাজাতেও আছে। তারা কি এখন পর্যন্ত গাজাতে যে শিশু নিহত হয়েছে, তো এই ব্যাপারে তো এখন পর্যন্ত তারা একটা বিবৃতি পর্যন্ত দেয়নি। তো এরা হয় কি, আমেরিকার কতগুলো যাকে বলে একটা সমাজকে কলুষিত করার জন্য তাদের কতগুলো মেশিনারিজ আছে, এবং সেই মেশিনারিজের মধ্যে অন্যতম মেশিনারিজ হলো এই মানবাধিকার সংস্থাটি, কমিশনের এই অফিসটি। এখন বাংলাদেশে দেখেন খুব বিতর্ক হচ্ছে সমকামিতা নিয়ে, ভীষণ রকমভাবে হুজুরা ভীষণ রকম রাগ। এখন মানবাধিকার কমিশন বলতেছে না, এটাও আমাদের দেশে বৈধ, একটা নারী একটা পুরুষ সে কার সাথে থাকবে, কি করবে না করবে, তার ব্যক্তিগত স্বাধীনতা, তুমি যেটা বাধা দিতে পারো না। তখন ওই হুজুররা যারা আছে তারা রাগ হয়ে কখন বলবে এটা একটা জঙ্গিদের দেশ। এখন এর পরে যেটা শুনলাম সবচেয়ে ভয়াবহ ব্যাপার, যে এই কমিশনের অফিসে যিনি প্রধান ব্যক্তি তিনি একজন সমকামী, এবং তিনি বাংলাদেশে তার যে বেড পার্টনার আর একজন পুরুষ তাকে নিয়ে সে আসবে, এরকম কথাবার্তা আমরা সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি। এবং এটাকে বাধা দেওয়ার জন্য হুজুররা সবাই যে গত শুক্রবার দিন তারা বলছে যে তুমি কি আমি কে, জঙ্গি জঙ্গি, মানে তারা এত রাগ হয়ে গেছে যে বাংলাদেশে এরকম, কিন্তু তুমি কি আমি কে, রাজাকার শুনছি। কিন্তু এই মানবাধিকার কমিশনের এই অফিস স্থাপনের ব্যাপারে রাস্তায় বা ধর্মকর্মে যে মিটিং তারা করেছে, তারা বলছে যে দরকার হলে আমরা জঙ্গি হব। আর আমেরিকা এখানেই তালি বাজাচ্ছে যে ওরা তো এই জিনিসটাই চাচ্ছে, ওরা এই জিনিসটা চাচ্ছে যে বাংলাদেশের যে বিষয়গুলো খুবই স্পর্শকাতর, সেটা হলো আমাদের দেশে নারীর মর্যাদা, আমাদের দেশের দাড়ি টুপি, আমাদের দেশে নামাজ কালাম, আমাদের দেশে ধর্মকর্ম, সবই আমাদের একটা নিজস্ব ট্রেডিশন আছে। এখন এই ট্রেডিশনের মূলে আঘাত করে তাদেররা যে ওয়েস্টার্ন কালচারটা আমাদের এখানে চালু করতে চাচ্ছে, তার মধ্যে এক নম্বর হলো যে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী সম্পত্তিতে নারীর অধিকার। এখন অনেকে বলতেছে যে কোরআনে যেইভাবে আছে এইভাবে হবে না, একটা উত্তরাধিকার আইন অনুযায়ী ছেলেও যা পাবে মেয়েও যাই পাবে। এটা তো বাংলাদেশের যে কোনো আলেমের দেখবে সমস্ত মাদ্রাসাগুলোতে আগুন ধরে যাবে যদি এই ধরনের কোনো আইন করা হয়। এরপরে এই যে সমকামিতার যে বিষয়টি, এটিকে যদি জাতিসংঘ বলে যে না, এই ব্যাপারে এর আগে কিন্তু তারা বেশ কয়েকটা মিটিং করেছিল শেখ হাসিনার জমানাতে, টিএসসিতে বেশ কয়েকটা মিটিং করেছে, রূপবান নাকি যেন তাদের কয়েকটা সংগঠনও আছে। তো এই যে সংগঠনগুলো, এগুলো যদি এখন এই মানবাধিকার কমিশনের সামনের অফিসে গিয়ে তারা একটা সংবাদ সম্মেলন করে, ওখানে একটা নাচ গানের আয়োজন করে এবং তারা জানান দেয় আমরা এই অবস্থার মধ্যে আছি, এবং এটা কিন্তু বাংলাদেশে একটা ব্যবসা হয়ে গেছে। অনেক বাংলাদেশের নাম করা লোক তারা ওই বিভিন্ন আমেরিকার ভিসা পাওয়ার জন্য, ইউরোপের ভিসা পাওয়ার জন্য ঘোষণা দেয় আমি সমকামী, বাংলাদেশে আমার মৃত্যু ঝুঁকি রয়েছে,
ফলে আমি তোমাদের দেশে রাজনৈতিক আশ্রয় নিতে চাই। এই যে দেখেন না, বিদেশে অনেক লোক গিয়া ইউটিউব করে বা বড় বড় কথা বলে, এদের অনেকেরই দেখবেন যে বাংলাদেশে তারা যে গেছে আশ্রয় চেয়েছে এই সমকামী আখ্যা দিয়ে। ফলে হয় কি, বাংলাদেশে বসে আমরা টের পাই না, কিন্তু ইউরোপে যখন এই যে সমকামীর অত্যন্ত শক্তিশালী, প্রচণ্ড শক্তিশালী, তারা পার্লামেন্ট নিয়ন্ত্রণ করে, তারা বারাক ওবামাকে নিয়ন্ত্রণ করে, তো তারা ওখানে বলছে যে না, ওখানে তো মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এত সমকামী তারা ডিক্লেয়ার দিয়ে আমাদের দেশে আশ্রয় নিচ্ছে, ও দেশের সমকামীরা বসবাস করতে পারে না, সেই দেশে আমরা ইউএসএইডে টাকা দিব না, সেই দেশে আমরা গার্মেন্টস কিনবো না। ওখানে যদি গার্মেন্টস আনতে হয়, সব কিছু আনতে হয়, তাহলে আমাদের এই যে আমাদের দেশের সমকামীদের যে অধিকার রয়েছে সেই অধিকার বাংলাদেশে থাকতে হবে, তাহলে আমরা তাদের মাল কিনবো কেন? এখন বোঝার চেষ্টা করুন যে আমাদের যে কৃষ্টি এবং কালচার, সেই কৃষ্টি এবং কালচারকে চ্যালেঞ্জ করে এই যে অফিসটা করা হয়েছে মানবাধিকার কমিশন, এখানে অন্ততপক্ষে আপনি 10টা গোকরা সাপ ডান পকেটে বাম পকেটে সব জায়গাতে নিয়ে ঘুরলে আপনি যেভাবে নিজে বিপদের মধ্যে থাকবেন এবং আপনার আশেপাশের লোক যখন বিপদে থাকবে, পকেটে চেন নাই কিছু না, এখানে 20টা গোকরা সাপ, এখানে 20টা গোকরা সাপ, পকেটে 20টা গোকরা সাপ, এগুলো নিয়ে আপনি ঘুরতেছেন। তদ্রূপ এই যে অফিসটা, এই অফিসটার যে ইতিহাস আফগানিস্তানে, এই অফিসটার ইতিহাস যে শ্রীলঙ্কাতে, নেপালে, এই অফিসটার ইতিহাস যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, এবং ওখানে যে সকল আনরেস্ট এবং পুরো সামাজিক বন্ধন থেকে শুরু করে সব কিছু তছনছ করে দিয়েছে, তার 100 ভাগের 1 ভাগ যদি এই ঢাকা শহরে ঘটে, বিশ্বাস করেন মানুষের মানে যা করে মাংস কামড়িয়ে খেয়ে ফেলবে। এর কারণ হলো, আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এই যে বাংলাদেশের যে আয়তন, এই আয়তনের মধ্যে 18 কোটি মানুষ, এইরকম ঘনবসতি পৃথিবীর কোনো দেশ তো নয়ই। পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে ক্ষুদ্র একটা ভূখণ্ডে কখনো এত জনবসতি ছিল এরকম কোনো ইতিহাস মানব জাতির 20,000 বছরের ইতিহাসে নেই। ফলে এই জায়গাটাতে হলো বারুদের মতো আছে। ফলে এখানে যে কোনো একটা গন্ডগোল, যে কোনো একটা মতদ্বৈততা, যে কোনো একটা যা কিছু মুহূর্তের মধ্যে পুরো জনসংখ্যা 18 কোটি থেকে 9 কোটিতে নিয়ে আসবে। তবে কি আমরা নিজেরাই পরাশক্তির বলয়ের মধ্যে পড়ে গেলাম এবং পরাশক্তির স্বার্থ হাসিলের পথটা আমরা নিজেরাই যদি বলি যে উন্মুক্ত করে দিলাম? প্রথমত হলো যে আমাদের এখানে বিভিন্ন সময় যারা রাজনৈতিক নেতৃত্ব এসেছেন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে একটা পরাশক্তির সঙ্গে বার্গেনিং করার জন্য যে ব্যক্তিত্ব দরকার, মেধা দরকার, লেখাপড়া দরকার, যে ব্যাকবোন দরকার, এটা আসলে ছিল না। এটা হলো বাস্তবতা। 2 নম্বর হলো যে সাদা চামড়া দেখলে বা ইংরেজিতে একটু কথাবার্তা বললে আমাদের রাজনীতিবিদ বা যারা আমাদের দেশের অনেক লোক আছেন যাদের মধ্যে এক ধরনের সাইকোলজিক্যাল আনুগত্য চলে আসে যে ওরা বোধহয় আমাদের শ্রেষ্ঠ এরিয়ান আর্য সভ্যতা। ফলে ওয়েস্টার্ন কালচার বলতেই সবাই মনে করে ভালো। আমাদের দেশে দেখেন বাবা মা বাংলায় লিখতে পারে না, ওই দেখা গেছে গুলিস্তানের ফুটপাতে সেই মুদির দোকান করে বা ডিম বিক্রি করে, কিন্তু তার মেয়েকে বা ছেলেকে ইংরেজি মিডিয়ামে পড়াতে হবে। এর কারণ হলো সে ফটাফট করে ইংরেজি বলবে। 8-9 পর্যন্ত ইংরেজি পড়ার পরে সে এসে আমাদের এই সমাজে যে সমস্ত কর্মকাণ্ড করে, আপনি এটি সন্ধ্যার পরে গুলশান, বনানী, উত্তরার যে বিভিন্ন এলাকা তথাগত নব্যধনীদের যে এলাকা, ফুটপাতে গেলে আপনি বুঝতে পারবেন যে বিকৃত রুচি কোন পর্যায়ে চলে গেছে। তো এই জায়গা থেকে একটা দেশ, রাষ্ট্র, সমাজকে যারা রক্ষা করবেন তারা হলেন রাজনীতিবিদ। এখন সেই রাজনীতিবিদরা যদি আমেরিকার পেইড এজেন্ট হয়, যদি ইউরোপীয় ইউনিয়নের তাবেদার হয়, কিংবা পশ্চিমা শক্তিদের গুপ্তচর হয়, তাহলে কি হয়? আমাদের মতো এরকম যারা জনবহুল দেশ, এই সকল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব একেবারে হুমকির মুখে পড়ে যায়। রাজনৈতিক দলগুলোর মাঝে যে বিভাজন আমরা দেখতে পাচ্ছি, সেটা কি আসলে সংকটের তীব্রতা আরো বাড়িয়ে দিচ্ছে কিনা? আমরা বিএনপি জামায়াতের প্রসঙ্গ টেনে যদি বলি, দীর্ঘদিনের মিত্রতার সম্পর্কে ফাটল ধরেছে এবং বলা হয়ে থাকে বা ধারণা করা হচ্ছে যে নির্বাচন সামনে রেখে এই তিক্ততা আরো বাড়বে। আপনি এমনটি মনে করেন কিনা? জি, আমি এমনটি মনে করি এবং আমি আরো যেটা ভয় করি যে প্রথমত এখানে একটা স্বার্থের সংঘাত আছে। কারা ক্ষমতায় যাবে, কারা ক্ষমতায় থাকবে। 2 নম্বর হলো এখানে একটা ইগোইস্টিক ব্যাপার আছে, কে বড় কে ছোট। জামাতের যারা লোকজন আছে তাদের একটা অহংবোধ হলো যে আমরা সৎ, আল্লাহর আইন প্রতিষ্ঠা করব, আমরা চাঁদাবাজি করব না, আমরা বাংলাদেশ এটা হইলিয়া খুলাফায়ে রাশিদিনের যে যুগ, এরকম একটা হযরত উমরের যুগের মতো আমরা একটা যুগ প্রতিষ্ঠা করব। তো ফলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমাদেরকে ভোট দেওয়া তাদের একটা পবিত্র দায়িত্ব, এবং আমাদেরকে যদি এই জিনিসটা দেওয়া হয়, যেমন জামাতের আমির মহোদয় বলেছেন যে আমাদের মন্ত্রীরা গাড়ি নেবে না, এমপিরা প্লট নেবে না, এই ধরনের কথাবার্তা। তো এই যে তাদের একটা ইগো, এই যখনই একজন মানুষ নিজেকে সৎ বলছে, সে ধরে নিতে হবে কাউন্টার প্রতিপক্ষকে সে অসৎ ভাবছে।
তো বিএনপিকে স্পষ্টভাবে তারা জালেম বলছে, ইঙ্গিত করছে, চাঁদাবাজ বলছে, টাকা থাকে বাংলাদেশে, টাকা যায় লন্ডনে, এরকম বাজে কথাবার্তা বলার পরে কি হচ্ছে, আপনি একটা লোক অন্যায় করুক বা না করুক, যখন কাউকে ব্লেম করা হয়, আপনি কাউকে প্রশংসা করলেন যে আপনার চেহারাটা অনেক সুন্দর, ফেরেশতার মতো, তা ফেরেশতার মতো, বা যদি বলেন যে সে তো খুব খুশি হবে, কিন্তু যদি বলেন যে ভাই আপনাকে দেখতে তো অনেক ভূতের মতো মনে হইতেছে, তো ওই লোকটা যত ভালো চেহারা আপনার মেজাজ গরম হয়ে যাবে, কিন্তু মুহূর্তের মধ্যে মেজাজ গরম হয়ে যাবে। এখন বিএনপিকে যে ভাষায় আক্রমণ করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে এরা চাঁদাবাজ, এরা জাহেল, এরা জালেম, এরা কিচ্ছু বুঝে না, এদের লেখাপড়া না, এরা মূর্খ, এরা নেশা করে, এই বিভিন্ন কথাবার্তা বলছে। এখন বিএনপির আগ্রহী বলতেছে যে ওরাও নেশা করে, ওরাও লেখাপড়া জানে না, কি লেখাপড়া জানে, ওদের তো কিছু নাই। তো এই যে যা কিছু হচ্ছে, এতে করে সংঘাত সংঘর্ষ বাড়ছে, এবং এটা মানে যাকে বলা হয় পিছন থেকে আবার এরা যে কেবলমাত্র নিজেদের প্রয়োজনে করছে না, থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি, অর্থাৎ দেশি গোয়েন্দা সংস্থা, বিদেশি গোয়েন্দা সংস্থা, দেশি রাজনৈতিক মাফিয়া, বিদেশি রাজনৈতিক মাফিয়া, তারা পিছন দিক থেকে আবার এই সংঘাতটাকে উস্কে দিচ্ছে। আপনি চিন্তা করেন যে বিভিন্ন রাষ্ট্রদূতদের যে আনাগোনা, এখন তারা বিএনপির অফিস হয়ে যাচ্ছে, জামাতের অফিস হয়ে যাচ্ছে, তারা চরমোনাইয়ের অফিস হয়ে যাচ্ছে, আবার এদেরকে দাওয়াত করে করে নিজেদের দেশে নিচ্ছে। ফলে এই যে যখন বাংলাদেশে আপনি দেখেন একটা সময় যখন রবার্ট ক্লাইভ বাংলাদেশ আক্রমণ করলেন, পলাশির যুদ্ধ হলো, সেই যুদ্ধের 1 বছর আগ পর্যন্ত এই যে ঢাকার হিরাজিল প্রাসাদ, বুড়িগঙ্গার ওপারে, সেখানে ঘসেটি বেগম থাকতেন। তো এরা ওই মুর্শিদাবাদ থেকে দলে দলে এখানে বাংলাদেশে আসতো, এসে ওই সিরাজের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য। এখন এই যে চক্রান্তটা, সেই চক্রান্তে ইংরেজরা থাকতো, সেই চক্রান্তের দেশি বিদেশি সব নবাব ব্যবসায়ী সবাই থাকতো, ঠিক ওইরকম একটা চক্রান্ত এখন এই বাংলাদেশে চলছে। এই চক্রান্তের সঙ্গে দেশি ব্যবসায়ী আছে, বিদেশি ব্যবসায়ী আছে। আওয়ামী লীগের যারা সুবিধাভোগী ছিল, যারা এখনো আছে ভুল পাল্টে, তারা আছে, তার সঙ্গে সঙ্গে নতুন যারা সুবিধাভোগী তারা আছে। তো সবাই পুরো পরিস্থিতিটি, অর্থাৎ রাজনৈতিক যে পরিস্থিতিটা, এটা নিজেদের পক্ষে তারা রাখতে চাচ্ছে। এই কারণে হলো যে এটা এমন একটা ব্যবসা, এই ব্যবসায় আমরা যে জাদুর কাঠি রাখি বা ওই আলাদিনের চেরাগের মতো, রাতারাতি একজন মৃত মানুষকে বা একটা অন্ধ মানুষকে, ঘুমন্ত মানুষকে মুহূর্তের মধ্যে জাগিয়ে তোলা সম্ভব এই রাজনৈতিক ক্ষমতা দিয়ে। একইভাবে একটা লোহা বা যে কোনো একটা বস্তুকে এর একটা স্পর্শে মুহূর্তের মধ্যে সোনা বানানো সম্ভব। আপনি চিন্তা করেন একটা মানুষ, একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, সে চাকরিতে ঢুকে সারা জীবন চাকরি করে সে 1 কোটি টাকা উপার্জন করতে পারে না, কিন্তু দেখা গেল যে একজন এই উপদেষ্টার এপিএস হয়ে মাত্র সেই 1-1.5 মাসের মধ্যে সে 300 কোটি টাকা চুরি করে ফেলেছে এই সময়ের মধ্যে। ফলে এই যে টাকার যে আমদানি, এই যে সোনার আমদানি, এই যে মানে ক্ষমতার যে আমদানি, চারিদিকে ধরেন এখন আপনি যেখানে যাচ্ছেন, যে সমস্ত ছেলেরা একটা পুলিশের হাবিলদারের সাথে কথা বলতে পারতো না, সেখানে সেনাবাহিনীর একজন মেজর জেনারেল যদি তাদেরকে স্যার বলে ডাকে, তাহলে তো মাথা ঠিক থাকে না। তারপর শেষে যে মানুষ দেখা গেল যে কখনো একটা রেস্টুরেন্টে গিয়ে সিঙ্গারা খেতে গিয়ে সে মানে বিল কে দিবে, এটা নিয়ে বন্ধুদের মধ্যে ঝগড়াঝাটি হতো, মেসে থাকতো, প্রতি মাসে বাড়ি ভাড়া মানে নির্দিষ্ট সময় দিতে না পারার কারণে বাড়িওয়ালা তাদেরকে খুঁজতো। এখন দেখা যাচ্ছে যে তারা ভাগ্যবিধাতা হয়ে যাচ্ছে অনেকের। সে ব্যবসা করতে পারবে কি পারবে না, বাংলাদেশে থাকবে কি থাকবে না, তার নাম মামলায় থাকবে কি থাকবে না, সে কি জেলে যাবে না জেল থেকে বের হবে, মানে সে কি বেঁচে থাকবে নাকি মরে যাবে, সে কি বাংলাদেশে থাকবে না তাকে বের করে দেওয়া হবে, আজকে তাকে মারা হবে, কিভাবে তাকে মারা হবে, হাত দিয়ে মারা হবে না লাঠি দিয়ে মারা হবে। এইরকম যখন একটা র্যাডিক্যাল চেঞ্জ চলে আসতেছে পলিটিক্যাল টার্মাইলের মাধ্যমে, এখন সেই পলিটিক্সটা তো সে হাতছাড়া করতে চাবে না। এর সে তো মানে জাদুর আংটি আর নেই, সেই এই জাদুর আংটি যাদের হাতে এই মুহূর্তে আছে তারা এটা রাখার জন্য চেষ্টা করছে, আর যারা এটা হারিয়েছে তারা এটা ফিরে পাওয়ার জন্য চেষ্টা করবে, আর যারা এখনো পায়নি তারা ওটা নেওয়ার জন্য যাকে বলা হয় দৌড় শুরু করছে। ফলে একটা ত্রিমুখী সংঘর্ষ। আওয়ামী লীগ যারা হারিয়েছে তারা আমার দরকার ওই সোনার আংটি, আবার দরকার যারা পরে আছে না এই আংটি এখন আমাদেরই থাকবে, এটা আমারই উপযুক্ত, আমারই প্রাপ্য। আর আজিজ ভাইদের মতো যারা লোকজন আছে তারা বলছে নো, আমি এতকাল সাংবাদিকতা করেছি, এত বড় বড় জীবন আছে, মুক্তিযুদ্ধের এই সব জিনিস আমি দেখেছি, আমার হাতে কেন এই আংটি আসবে না, দাও আংটি আমি পরবো। ফলে এই যে 3 দিক থেকে যখন 3টি গ্রুপ চলে আসছে, ফলে ত্রিমুখী সংঘর্ষ এখানে অনিবার্য, এতে কোনো রকম সন্দেহ নেই।